আমরা দেখেছি ছোটবেলাতে যে একটা মজুর কাজ করে ৮ আনা পয়সা পেত একদিনে। কেউ আমি তো বুঝতে পারি না যে আমার শত্রুকে আছে সেটা আমি বুঝতে পারি। আমাকে মানে মারার উপক্রমে তেড়ে চলে আসছে গ্রামের ভেতর থেকে। জমি থেকেও জমিতে ফসল হতো না। আচ্ছা, সেই সময় কি প্রতিহিংসা রাজনীতি কম ছিল নাকি এখন বেড়েছে? আর কি, আমি তো একটা ব্যক্তি। এই একদম বামপন্থী রাজনীতিতে কোনো ব্যক্তি হয় না, দল সব থেকে বড় হয়। দলীয় প্রার্থী ছিলেন আপনি, কিন্তু হরিহরপাড়ার ঘরের মানুষ হয়ে উঠেছিলেন আপনি, কারণ আপনার জনসংযোগ প্রথম থেকে ছিল। জনসংযোগটা ছিল বলেই এমএলএ থাকাকালীন আপনার প্রধান লক্ষ্য ফলে আজকে আমরা দেখতে পাচ্ছি এখন এই প্রজন্মের ছেলে মেয়েরা কেউই ভাবতে পারবে না সেই অতীতের সেই দুঃখ কষ্টের জমি জমা থাকা সত্ত্বেও মানুষ খেতে পায়নি। এই যে আজ নমস্কার, জীবনযোদ্ধা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সময়ের স্রোত বদলেছে রাজনীতি, সমাজ, অর্থনীতি, কিন্তু ইতিহাসের পাতায় কিছু নাম, কিছু স্মৃতি অম্লান হয়ে থেকে যায়। আজকে আমরা এমন একটি প্রান্তিক এলাকায় এসেছি, যিনি হয়ে উঠেছিলেন বাড়ির মানুষ, যিনি হয়ে উঠেছিলেন আন্দোলনের মুখ। তিনি ছিলেন 1987, 91 এবং 96 সালের বিধায়ক। তার বাড়িতে এসেছি আজকে সেই সময়ের স্মৃতি, সেই সময়ের ইতিহাস এবং নানান গল্প নিয়ে। আসুন তার সঙ্গে আজকে আলাপ করি। আজকে আমরা এসে পৌঁছেছি মাননীয় মোজাম্মেল হক সাহেবের বাড়ি, যিনি হরিহরপাড়ার 3 বারের বিধায়ক ছিলেন। আজকের দিনেও তিনি কিভাবে রাজনীতির সঙ্গে জড়িয়ে আছেন, কিভাবে তিনি সমাজ জীবনকে দেখছেন, তার চিন্তা চেতনা কি, সমস্ত বিষয়টা নিয়ে ওনার সঙ্গে আজকে সরাসরি কথা বলবো। আমরা এসে পৌঁছেছি মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লকের পদ্মনামপুর এলাকায়। আজকে আমরা পেয়েছি মাননীয় মোজাম্মেল হক সাহেবকে। তিনি মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লকের হরিহরপাড়া বিধানসভার 3 বারের বিধায়ক মাননীয় মোজাম্মেল হক সাহেব। তার কাছে শুনবো সেই সময়ের গল্প, বর্তমান সময়ের রাজনীতি আর নতুন প্রজন্মের জন্য তার বক্তব্য কি, সে সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আপনাকে আমাদের জীবনযোদ্ধা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমরা মূলত যে প্রান্তিক মানুষ যারা জীবন সংগ্রাম করে বেঁচে আছেন, তারা কিভাবে বেঁচে আছেন, তার লড়াইটা কি করছেন, সে সমস্ত বিষয় নিয়ে আমরা মূলত তুলে ধরি। কিন্তু আপনাকে আমরা স্বাগত জানাই, আপনার কাছে অনেক গল্পই শুনবো। আমি প্রথমেই জানতে চাইবো আপনার কাছে, আপনি যখন রাজনীতিতে আসছেন, সেটা পথটা ঠিক কিরকম ভাবে ছিল, মানে পথটা কি ছিল? বিষয়টা হচ্ছে, তাহলে তারও একটু অতীতে আমাকে যেতে হয়। তারও আগে আমরা যখন পড়াশোনা করতাম স্কুলে, তো সেই সময়কালে মানুষের এমনই আর্থিক সংকট ছিল যে জমি থেকেও জমিতে ফসল হতো না। মানুষ দুটো ভাতের জন্যে তাদের যা পরিশ্রম করা দরকার, সেই পরিশ্রম করেও সঠিক পারিশ্রমিক পেত না, আবার সঠিকভাবে কাজও তারা পেত না। দরিদ্র মানুষের কথা বলছি। আর জমি জমার যাদের ছিল, তাদেরও সেই সময় উন্নত প্রযুক্তি কৃষিতে ছিল না। ফলে সেকেলে এভাবেই ওই প্রকৃতির উপর নির্ভর করে যে ফসল হতো, তাতে তাদের অভাব অনটন দূর হতো না। সেই সময়কালের অবস্থার কথা বলছি। আমাদের সেই সময়ে একটা ছিল যে কৃষির উন্নতির জন্যে চেষ্টা চালাতে হবে। সেইটা বিরোধী থাকার সময়কালও দাবি দেওয়া আন্দোলন চলত, এবং পরবর্তীকালে বামফ্রন্ট সরকার আসার পরে এই কৃষিতে উন্নতির সার্বিকভাবে চেষ্টা করার ফলে আজকে আমরা যে দেখছি, মানুষের এই ধরনের কোনো সমস্যার কথা কোনো মানুষই আর বলতে পারবে না যে আমি খেতে পাইনি না, এই সমস্ত। তো এখন যেমন ক্ষেত মজুরের আমরা দেখেছি ছোটবেলাতে যে একটা মজুর কাজ করে ৮ আনা পয়সা পেত একদিনে, আর 1 সের চাল দিলে 2 দিনের তার কাজ হতো। এইরকম ছিল অবস্থা সেই সময়কালে।
তার আগে। তাই সেই জন্য থেকে কৃষিতে উন্নতির জন্য আমাদের সেই সময়কালে ডিমান্ড ছিল এবং সেটাকে কার্যকরী করার জন্য সার্বিকভাবে চেষ্টা সরকার চালিয়েছে, যার ফলে আজকে আমরা দেখতে পাচ্ছি এখন এই প্রজন্মের ছেলেমেয়েরা কেউই ভাবতে পারবে না সেই অতীতের সেই দুঃখ কষ্টের জমি জমা থাকা সত্ত্বেও মানুষ খেতে পায়নি, এই যে আজকে সে কথা আর কেউ মনেই করে না যে এই ধরনের অবস্থা ছিল কিনা অতীতেটা। তাই হচ্ছে সেই সময়কালের অবস্থা। মানে মূলত কৃষি সমস্যা নিয়েই আপনার মূলত রাজনীতিতে প্রবেশ করা। হ্যাঁ, তারপরে কিভাবে রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে জড়িয়ে পড়লেন স্কুল পাস আউট হওয়ার পর? বিষয়টা হচ্ছে আমি রাজনীতি করার সময়কালে, অর্থাৎ ছাত্র জীবনের পরবর্তী এই ছাত্র জীবনের সময়কাল থেকেই টুকটাক শুরু হয়েছিল, কিন্তু এই এলাকাতে প্রতিটি গ্রামে গ্রামে আমার কাছে কে বিরোধী কে পক্ষের লোক এইটা ছিল না কোনোদিন। আমি সবার বাড়িতে, হরিহরপাড়া থানার যতগুলো গ্রাম পাড়া আছে, যতগুলো বাড়ি ছিল, প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা মানুষের সঙ্গে আমি যোগাযোগ করেছি। হ্যাঁ, তাদের সাথে সাক্ষাৎ করেছি। কেউ অবজ্ঞা করেছে, কেউ ঝামেলা করেছে, তর্ক বিতর্ক নানাবিধ ইচ্ছার মধ্য দিয়ে দেখা গিয়েছে পরবর্তীকালে সেই মানুষই আমার উপর খুব আস্থাশাল হয়েছে। যারা বিরোধীরা ছিলেন। হ্যাঁ, আচ্ছা, তারা বিরোধী রাজনীতি করলেও আমার সঙ্গে আমাকে খুব মানে সম্মান করেছে তারা। এখনো সম্মান করেন আপনাকে? আচ্ছা, এই যে ধরুন আপনি যখন প্রথম প্রার্থী বোধহয় 1982 সালে। 82 সালে। আচ্ছা, তার আগে কি আপনি অন্য কোনো স্তরীয় রাজনীতিতে আপনি অংশগ্রহণ করেছিলেন? অন্য কোনো না, সরাসরি আপনি এমএলএ প্রার্থী 1982 সাল। মানে সরাসরি বলতে আগে থেকে প্রথমবার। হ্যাঁ, প্রথমবার প্রথম প্রার্থী হিসেবে প্রথম প্রার্থী 82 সালে। আচ্ছা, তো সেই 82 সালের প্রথম অভিজ্ঞতাটা কেমন ছিল সেই সময়? সে সময়ের অভিজ্ঞতার কথা বলতে এই আমি যে কথাগুলো বললাম এইভাবেই মানুষের সঙ্গে পরিচিতিটা ছিল, তো ফলে আমাকে প্রথম দিকে ভাবতে পারেনি যে আমি অত ভোট পাবো, এরকম একটা বিরোধীদেরও এক্সপেকটেশন ছিল না। কারণ আপনার জনসংযোগ প্রথম থেকেই ছিল। জনসংযোগটা ছিল বলেই সেটা। এবং পরবর্তী সময়কালে 87 সালের নির্বাচনও দেখেছি যে সেই মানুষের সাথে যে আগে যেভাবে কথা বলেছি, দেখা করেছি তাদের সাথে, তো তাদের সেই আন্তরিকতাটা আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ, তাদের সমর্থক বিরোধী হলেও অনেক মানুষ আমাকে সমর্থন করেছে। আচ্ছা, 82 সালে হেরে যাওয়ার পরে আপনার মানসিক অবস্থা কেমন হয়েছিল? আমার মানসিক কোনো খারাপ কিছু হয়নি, তো রাজনীতিতে এটা হতেই পারে। কিন্তু প্রথমবার কষ্টও হয়নি একটু? না না না, খারাপ লাগা যে আমি এতটা আশা করেছিলাম? আমার ব্যক্তিগতভাবে কোনো আমি ভাবিনি। আমি ভেবেছি যে এই যারা এত পরিশ্রম করলো কর্মী, হ্যাঁ, তাদের মানসিক অবস্থাটা খুব খারাপের হওয়াটাই স্বাভাবিক, এইটাই আমি ধরেছি। আমার কি, আমি তো একটা ব্যক্তি। এই একদম একদম বামপন্থী রাজনীতিতে কোনো ব্যক্তি হয় না, দল সব থেকে বড় হয়। দলীয় প্রার্থী ছিলেন আপনি, কিন্তু হরিহরপাড়ার ঘরের মানুষ হয়ে উঠেছিলেন আপনি। মানুষের আশা আকাঙ্ক্ষার একটা প্রতীক মাননীয় মোজাম্মেল হক সাহেব। সেই সময়ের 87 সালের নির্বাচনের পরে যখন আপনি জিতলেন, সেই সময় প্রথমবারের বিধায়ক, সেই অনুভূতিটা কি হয়েছিল? যে কি মনে হয়েছিল যে আমি কি জন্য কাজ করব, কাদের জন্য কাজ করব, এবং মূল ইস্যু কি ছিল 1987 সালে? বিষয়টা ছিল বামপন্থীদের এইটাই একটাই, সেটা হচ্ছে কি বলবো, মানে নিজে ব্যক্তি কখনো ব্যক্তি চিন্তা করেনি। আমিও ঠিক আমার ব্যক্তিগত বিষয়টা আমি ভাবিনি। আমি সবসময়তেই ভেবেছি পার্টিগতভাবে নেতৃত্বের সাথে আলাপ আলোচনা করে তারা যেভাবে পরামর্শ দিয়েছে সেইভাবে আমি এগিয়ে গেছি। ঠিক, কিন্তু সাধারণ জনমানুষে মানুষ পছন্দ হয়ে ওঠেন আপনি, তার প্রতিফলন হচ্ছে যে মানুষ এর সাথে ওই যে প্রতিনিয়ত তাদের সমস্যা নিয়ে জনসংযোগ, তাদের সমস্যা, শুধু বিরোধী শিবির থেকেও তাদেরও সমস্যা, তাদের কি হয়েছে, কিছু ঘটনা ঘটলে ছুটে গিয়েছি, হ্যাঁ,
এই যে কথা বলা তাদের সাথে, তারা তাতে আরো আকৃষ্ট হয়েছে এবং পরবর্তীকালে দিয়েছে। একজন আমাকে প্রথম 82 সালে নির্বাচনে প্রার্থী হওয়ার পরে, আমি ওই এলাকা থেকে, সেটা কেবলামপুর, হুম, জনসংঘের যে নেতা ছিল, হুম, সে আমাকে মানে মারার উপক্রমে তেড়ে চলে আসছে গ্রামের হুম। ভিতর থেকে বেরিয়ে। হুম, আমি ঘুরে দাঁড়ালাম, লোকজন জুটলো, কি ব্যাপার। তারপরে দেখা গেল যে ওই লোকটা কি সবাই মিলে তখন মানে বিরোধী শিবিরের লোকও হুম, তারা সমেত ওর রেজিস্ট করলো হুম, যে এইরকম একটা ছেলের সাথে তুমি এইরকম ব্যবহার করছো, তুমি তো তার বাপ তুল্য লোক, হুম। বাবা হয়ে তুমি এরকম, তোমার আচরণ হবে কেন, তোমার কাছে কি শিখবে অন্যরা, এরকম করে বললো। দেখলাম, আমাকে খুব ভালো লেগেছিল এখানকার মানুষের এই আচ্ছা, সেই সময় কি প্রতিহিংসা রাজনীতি কম ছিল নাকি এখন বেড়েছে? কোনটা মনে হয় আপনার? প্রতিহিংসাটা তখনকার এত ছিল না। এখন যে প্রতিহিংসাটা দেখা যাচ্ছে, যে মানুষ একটু কারো সঙ্গে কারো মতানৈক্য হলে পরে বা কোনো নিয়ে ঝামেলা হলে তাকে কিভাবে প্রতিশোধ তার উপর নিবে, হ্যাঁ, যে শারীরিকভাবে সরাসরি আক্রমণ ইত্যাদি, এই সমস্ত অতটা ছিল না তখন সেই সময়। আচ্ছা, 80-র দশকের রাজনীতিতে মূল ইস্যু কি ছিল? ও তো বললাম কৃষির উপরে, কৃষি, শিক্ষা, আর শিক্ষা, স্বাস্থ্য। স্বাস্থ্য, বেকারত্ব দূরীকরণের জন্য হুম, ওইটা ছিল বরাবরই, হুম, একটা ডিমান্ড ছিল, সেটা মুভমেন্ট হয়েছে সবসময় হুম, এইটা। হুম। আচ্ছা, আপনার সার্বিক রাজনৈতিক জীবনে সবথেকে স্মরণীয় মুহূর্ত কোনটি? এইটাই তো বলা মুশকিল এখন। ওইসব তো আমি কোনো সময়তে চিন্তা ভাবনা করিনি। আচ্ছা। আচ্ছা, না, কোনো মানুষ সহযোগিতা পেয়েছেন, তা নিয়ে খুশি হয়ে আপনাকে বলেছেন, এইরকম বা কোনো আনন্দময় মুহূর্ত? এরকম অনেক ঘটনাই ঘটেছে, কিন্তু কোনোটাই আমি বিশেষ। এখন ঠিক বিশেষ করে বলতে পারছি না। আচ্ছা, এরকম, আচ্ছা। আ হ্যাঁ, এরকম অসংখ্য ঘটনা ঘটেছে। আমি দেখেছি বিরোধী শিবিরেরও হুম, দেখেছি তাদের আমার প্রতি সহানুভূতিশীল উৎসাহিত হয়েছে ওই সমস্ত ঘটনার জন্য। হুম, আমি তো কোনো আহ, রাজনৈতিক দলের উল্লেখ করে তো হুম, দেখিনি হুম, যে এইটা অমুক দল এই কাজটা করা ঠিক না, সঠিক যেটা ভেবেছি সেই কাজটা আমি করেছি, সে বিরোধী হলেও দেখেছি এইটা। হুম। আচ্ছা, কোনো আপনার সমস্যা হলে, কোনো সমস্যা হ্যাঁ, হলে? কোনো সমস্যা হলে পরেও দেখা যায় এটা যার, একটা মানুষ অসুস্থ হয়ে পড়েছে, তার চিকিৎসা করা দরকার, তাকে তো হাসপাতালে নিয়ে যাওয়া বা ডাক্তারের কাছে নিয়ে যায়, এটা তো কোনো রাজনৈতিক দল দেখলে তো হবে না। হুম, এখানে মানুষ মানুষের বিপদে পড়ে তাকে সহযোগিতা করা, হুম, এইটা, এই ধরনের মানসিকতা আমার বরাবরই ছিল, এখনো আছে। এখন তো পারি না, বাড়িতে বসে থাকি, এই হুম। সমস্যা। আপনার সময়ের যে রাজনীতি আর বর্তমান সময়ের যে রাজনীতি, সবচেয়ে বড় পার্থক্য কোনটা বলে আপনার মনে হয়? আমার সেই সময়কালের অতীতের রাজনীতিতে দেখা গিয়েছে, সে বিরোধী হোক আর যেই হোক, ওই যে বললাম যে তার কোনো বিপদ হলে পরে সে বিপদটার অংশীদার আমি নিজেও, হুম, এই যে মানসিকতাটা ছিল, হুম, এখন কিন্তু সেই ধরনের অবস্থা বুঝতে পারি না। এই যারা রাজনীতি করে সক্রিয়ভাবে, হুম। হ্যাঁ, এইটা এখন লক্ষ্য করা যায় না। এমএলএ থাকাকালীন আপনার প্রধান লক্ষ্য কি ছিল? যে হরিহরপাড়ার কোন কোন বিষয়ে উন্নয়ন করব বা বিশেষ কোনো লক্ষ্য কি ছিল? আমার সবচাইতে বিশেষ যেটা ছিল যে হরিহরপাড়ার যে যোগাযোগ ব্যবস্থা, হুম, মানে রাস্তাঘাট হুম, এত দুর্বিষহ ছিল, সেইটাকে কত দ্রুত হুম, মানে মানুষের মানে যাতায়াত উপযোগী করা, হুম, তা সেইটা দেখা গিয়েছে যে আমি বিভিন্ন জেলাতে গিয়েও যেটা দেখেছি, তা কোনো কোনো জেলাতে দেখেছি যে তাদের এই মফস্বল রাস্তা সমেত, মানে দক্ষিণ ভারতের কথা বলছি, যে এই কেরালাটা এসব হুম, গিয়েছি, হুম, তো যেভাবে তাদের রাস্তাঘাটগুলোকে তারা মানে
মানুষের যাতায়াতের উপযোগী করে রেখেছে, হুম, অর্থাৎ পিচ রোড, মুরাম যেখানে যেভাবে। যেমন উড়িষ্যাতে ম্যাক্সিমাম দেখা গিয়েছে সেই সময়কালে সবই মোরামের রাস্তা, এরকম কোনো জায়গায় বাদ ছিল না। হুম, তা আমাদের রাজ্যে কেন হবে না? আমাদের রাজ্যে কেন হবে না? তা সেইটা দেখা গিয়েছে আমাদের সরকারের পক্ষ থেকে সেইভাবে গ্রামাঞ্চলে পঞ্চায়েতের মধ্য দিয়ে রাস্তাঘাট তৈরি করা যে কাজটা, সেটা করেছে। হুম, আর পাশাপাশি আমার আর একটা লক্ষ্য ছিল, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তাদের যে মানে ক্লাসরুমগুলো বা স্কুল বিল্ডিংটা ভালো হয়, সেইটার দিকে আমার একটা মানসিক দিক থেকে গুরুত্ব ছিল আমার কাছে সবচাইতে বেশি। যে শিক্ষা প্রতিষ্ঠান যদি সঠিকভাবে তার ক্লাসরুমগুলো ছাত্ররা ক্লাস করতে পারে, মাস্টারমশাইরা সেইভাবে মানে মনের দিক থেকে কোনো দুশ্চিন্তামুক্তভাবে হুম, থাকতে পারছে, সেটা হয়েছে। আমি সমস্ত সেই সময় জুনিয়র হাই যে স্কুলগুলো ছিল সেগুলোকে হাই স্কুলে রূপান্তরিত করার জন্যে যেখানে যেখানে আমার বলা দরকার সেগুলো আমি বলেছি, এবং সেটা হয়েছে সেইভাবে। সব স্কুলগুলোই সেভাবে সে হাই স্কুল হয়েছে। হুম, স্বরূপপুর স্কুল, তত্তিপুর, জিতারপুর, ওই লালনগর, কোন স্কুলগুলো, সমস্ত জুনিয়র হাইগুলোকে আমি সেইভাবে হুম, প্রস্তাব রেখেছি, বারবার সব জায়গাতে চেষ্টা ঘুরেছি, করেছেন। সেইটা কাজ হয়েছে পরবর্তীতে। এখন কিন্তু হ্যাঁ, আমি যেই কাজটা করেছি, হুম, তো বেরিয়েছি, সেইটা কাউকে আমি বুঝতে দিইনি। হুম, এই যে আমার যে ব্যক্তিগত একটা ছিল যে আমি যে কাজটা করবো লোকে ঢোল বাজাবো কেন, হুম, মানুষই তো বুঝতে হবে, তাহলে তো আমার ব্যক্তিকে দিকে মানুষের ঝোঁক বাড়বে। হুম, তার চাইতে আমার রাজনৈতিক দলের প্রতি আকৃষ্ট হোক, যে আমি এই সরকার এইটা করেছে, এইটা ছিল আমার দৃষ্টিভঙ্গি, সেভাবে কাজগুলো হয়েছে। হুম, ব্যক্তি নয় দল বড়। হ্যাঁ, আচ্ছা, নির্বাচনী আপনি প্রচার করছেন, আমরা শুনেছি যে সাইকেলে করে আপনি বিভিন্ন জায়গায় হ্যাঁ। যেতেন, জনসংযোগ করতেন। আমি সাইকেলে করে নির্বাচনে এমএলএ হওয়ার পরও সাইকেলে আমি বেরিয়েছি। শুনেছি। আমি সাইকেলে, মানে হ্যাঁ, রাস্তাঘাট তো ভালো ছিল না, হ্যাঁ, আর বাইসাইকেলেই ঘুরেছি। হুম, যেখানে যেখানে মোটর বাইক তো একজনের একটা ছিল, তাই নিয়ে তাকে সাথে করে নিয়ে ঘুরতাম। হুম, হ্যাঁ, হুম, তো এখনকার মতো তো আর না, তখন একটা মোটর বাইক থাকা মানে একটা গ্রামে একটা মোটর বাইক ছিল কিনা এরকম। হুম, তো মানুষের আর্থিক উন্নতি হয়েছে বলেই তো দেখা যাচ্ছে এখন ঘরে ঘরে মোটর বাইক। হুম, হ্যাঁ, প্রত্যেকটা বাড়িতেই একখানা করে দুখানা করে গাড়ি হুম। এখন। তাহলে আর্থিক উন্নতি হয়েছে বলেই তো এটা সম্ভব হয়েছে। এই আপনি যখন বিধায়ক ছিলেন তখন সাইকেল নিয়ে ঘুরছেন, আর বর্তমান সময়ে যদি প্রশ্ন ওঠে যে প্রধান থেকে শুরু করে সাধারণ অনেক কর্মীরাও দেখি যে স্করপিও বা বড় বড় গাড়িতে ঘোরেন। ফলে বর্তমান সময়ে কি তখনকার যে সেবামূলক রাজনৈতিক প্রেক্ষাপট, বর্তমান সময়ে কি সেই ধারার কিছুটা পরিবর্তন হয়েছে? অনেকটাই হয়েছে। হুম। আচ্ছা, নির্বাচনী যে প্রতারণা, সেগুলো কি নিশ্চয়ই আগে হতো। বর্তমান সময়ে কি সেগুলো চলছে? আপনার কি দৃষ্টিভঙ্গি? বিষয়টা হলো, এই বিষয়টা সক্রিয়ভাবে হুম, অংশগ্রহণ না করলে পরে এই চুপচাপ বসে থেকে সবটা অনুভব করা যায় না। হুম, তা মনে হচ্ছে বর্তমানে যে অবস্থা, সেটা গণতন্ত্রের পক্ষে খুবই বিপজ্জনক। হুম, যার যেখানে যেখানে বলতে পারে শাসক দলের এই দেখছি আমি মোটিভ যেটা, এটা খুবই খারাপ। মানুষের গণতান্ত্রিক অধিকার সে প্রয়োগ করতে পারবে না, হুম, সে স্বাধীনভাবে কথা বলতে পারবে না, ভয়ভীতি থেকে যাবে হুম। এদের আক্রমণের ভয়ে। এইগুলো তো ঠিক না, হওয়া উচিত না, হুম। এটা খারাপ। আচ্ছা, আপনি তো যখন হরিহরপাড়ার যখন আপনি বিধায়ক ছিলেন, হুম, উন্নয়ন চেষ্টা করে যাচ্ছেন, সমস্যার সমাধান করে যাচ্ছেন। কখনো প্রকাশ্যে কখনো অপ্রকাশ্যে আপনি চেষ্টা করে যাচ্ছেন। হুম। কিন্তু আপনার সবথেকে বড় চ্যালেঞ্জ কোনটা হয়েছিল, যেটা থেকে আপনাকে
যে সমস্যার সমাধান করতে আপনাকে একটু কষ্ট করতে হয়েছিল, সেটা কি সার্বিক ক্ষেত্রেই? এটা সার্বিক ক্ষেত্রে তো এইটার জন্য তো আলাদা করে কোনোটা একটা ভাবিনি কোনো হুম, সময়। হুম, হুম। জনগণের প্রত্যাশা তখন কেমন ছিল, আর বর্তমান সময়ে? এখন মানুষের প্রত্যাশা কি বোঝাই মুশকিল হয়ে যায়, এখন আরো উন্নত ধরনের হয়েছে। হুম, আর তখন মানুষের ছিল সামান্য রুটি রুজির বিষয়টা হলেই যথেষ্ট ছিল। হুম, এই একটা ন্যূনতম যে হুম, তাদের মধ্যেকার ডিমান্ড। হুম, আর আজকের অন্য ধরনের হুম, বোঝাই মুশকিল। এখন ছেলেপেলে চাকরি বাকরির সমস্যার একটা আছে বিরাট, এটা বেকারত্বের এটা হুম। আছে, এই সমস্যাটা আছে। আচ্ছা, বর্তমান সময়ের যে রাজনীতিবিদ, যারা তরুণ প্রজন্মের, যারা রাজনীতির সঙ্গে যুক্ত, সে যে কোনো দলের, হ্যাঁ, তাদের জন্য আপনি ব্যক্তিগতভাবে কি পরামর্শ দিতে চান? এইটা বিষয়টা হলো এটা সরকারের সদিচ্ছার উপর নির্ভর করছে। এখন হুম, সরকার আমি ভাবলেই তো হবে না, আমি হুম, ভাবতে পারি যে প্রত্যেকটা বেকারের হুম, কাজের ব্যবস্থা অথবা তাদের একটা সাম্মানিক ভাতা হুম, এরকম একটা কিছু দেয়া, যতদিন পর্যন্ত সে চাকরি না পাবে। হুম, তো সেই ধরনের তো এদের কোনো ব্যবস্থা নাই। তো এই ধরনের একটা ব্যবস্থা থাকা দরকার, যে যতক্ষণ পর্যন্ত সে কাজের আহ, নিযুক্ত না হতে পারছে, কাজ না পাচ্ছে সরকারের কাছে, সে চাকরি হোক আর অন্য কোনো সংস্থাটি হোক, ততদিন পর্যন্ত সরকারের দায়িত্ব হচ্ছে তার জীবন জীবিকার প্রশ্নে কিছু তাকে সহায়তা করা। হুম, তো সেইটা থাকলে পরে খুব ভালো হতো। সে হুম, ব্যবস্থা তো আর নাই। হুম। কিন্তু এগুলো তো গেল যারা তরুণ প্রজন্মের, হ্যাঁ, সাধারণ জনগণের বা শিক্ষার্থী যারা বেকার। হ্যাঁ। কিন্তু যারা ধরুন রাজনীতি করছেন বর্তমান সময়ে, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের জন্য আপনি কি পরামর্শ দিতে চান? তাদের আর কি বলবো, তাদের মতো তো এখনকার যা দিন সময় হয়েছে, যে মানে সরকারিভাবে যে ব্যবস্থাপনা আছে, তা সেইটা তো তাদের পক্ষে উপযোগী নয়। হুম, বা কোনো ব্যবস্থা কিছু বুঝতেই পারি না, আছে কি না জানিও না। হুম, সেরকম বেড়ালে পরে খোঁজ খবর আমি তো মানে যে সেই 2000 সাল থেকে চুপচাপ বাড়িতে বসেই আছি, কোথাও যাইনি। হুম, 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 এই সারাদিন বাড়িতে ঘোরাঘুরি, একটু বিকালবেলাতে ওই চেয়ার নিয়ে এখানে বসা, এর বেশি কিছু করি না। হুম, হুম। তবুও আপনি যেটুকু পড়াশুনো করা বা পেপার পড়া, সেই জায়গা থেকে বা নানান জায়গা থেকে, আমি যখন আসছিলাম তখন আমি জিজ্ঞাসা করলাম যে মোজাম্মেল হক সাহেবের বাড়ি কোনটা। তার চোখে আমি দেখলাম যে সে আপনার কাছের মানুষ। সে আমাদেরকে বলল চলুন। সে বাড়ি পর্যন্ত নিয়ে এলো, আপনাকে ডাক দিল। সেটা মনে হচ্ছে আপনার নিজেরই বন্ধু। ফলে আপনার সেই বন্ধুত্ব, সেই জনসংযোগ এখনো রয়েছে। সেই জায়গা থেকে আমাকে তো কেউ, আমি তো বুঝতে পারি না যে আমার শত্রুকে আছে, সেটা আমি বুঝতে পারি না। আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষই আমার সাথে মানে রাজনৈতিক তার হুম, মানসিকতা যাই থাক না কেন, হুম, আমার সাথে সেই সম্পর্কটা অতীতে যেভাবে আমি দিন হুম, চলাফেরা করেছি মানুষের সাথে, সেই সম্পর্কটা এখনো রয়েছে, তাই মনে হুম। করি। এশায়ের নিয়ে প্রান্তিক এলাকার মানুষ যারা এখনো, যারা শিক্ষার আলো সেভাবে পৌঁছয়নি, তারা কতটা সমস্যার মধ্যে পড়তে পারে এবং সমস্যার থেকে সমাধানের পথ কি? এই প্রশ্নটাকে আমি সঠিকভাবে এর উত্তর এখনো দিতে পারছি না, কারণ আচ্ছা। মানুষ এইটা নিয়ে এত প্রচার তো এখনো সেইভাবে আমার মানুষের মধ্যে বাড়ি বাড়ি পৌঁছানো, হুম, যেটা হুম, হুম। সেই কাজটা তো সম্পন্ন হয়নি। না, না, একদম না। হ্যাঁ, ফলে সেইটা এখনই বলা যাবে না। আচ্ছা। প্রান্তিক এলাকার যারা মানুষ, আহ, তাদের সমস্যার কতটা সমাধান হয়েছে বলে আপনি মনে করেন? এবং বর্তমান সময়ে প্রচুর পরিমাণে যারা এখান থেকে, মুর্শিদাবাদের মানুষ, অন্তত মুর্শিদাবাদের মানুষ পরিযায়ী শ্রমিকে পরিণত হয়েছে। হ্যাঁ,
তাদের সেই সমস্যার থেকে সমাধানের কোনো পথ কি আছে নাকি নেই? পথ তো একটা কথা, যে আমাদের শিল্পের যদি বিকাশ ঘটে হুম, সামগ্রিকভাবে, তাহলে এই সমস্যাটার বেশ কিছুটা সুরাহা হবে। তবে কাজ তো তারা সেখানেই পাবে, হুম, আর কাজ পাচ্ছে না বলে একটা মানে অর্ধশিক্ষিত বা পূর্ণাঙ্গ শিক্ষিত একটা যুবক ছেলে, সে চলে যাচ্ছে অন্যান্য রাজ্যে কাজের সন্ধানে। হুম, আমাদের রাজ্য থেকে বিশেষ করে মুর্শিদাবাদেও ম্যাক্সিমাম, আমাদের এখানকারও দেখি সব যাচ্ছে আসছে ওই কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এইসব রাজ্যে। সেখানে আর সেখানে ওই দক্ষিণ ভারতের একটা জিনিস দেখা যায়, তারা বেশিরভাগই ওই মানে ইঞ্জিনিয়ারিং এই পর্যায়ের পড়াশোনার দিকে ঝোঁকটা বেশি। হুম, তারা শিক্ষিত হয়ে নিজের এলাকাতে আর থাকে না, হুম, চলে যায় আরব যুক্তরাষ্ট্রের বিভিন্ন দেশে। হুম, তো সেখানে তারা যা উপার্জন করে, এসে দেখা যাচ্ছে তাদের এলাকাতে, নিজ নিজ এলাকাতে বাড়ি ঘর যা তৈরি করেছে, হুম, সে সাংঘাতিক ব্যাপার। তা আমি সেই এমএলএ থাকাকালীনই ওই ভিজিটে গিয়ে হুম, দেখেছি যে তাদের সাথে কারো কারোর সঙ্গে সাক্ষাৎ করে আলাপ আলোচনা করাতে এই কথাটা তখনকার দিনে বলেছে যে আমরা এই শিক্ষা দীক্ষার পরে হুম, আমাদের উপার্জনের জন্য আমাদেরকে এই রাজ্যে, আমাদের দেশে আমাদের কাজ নাই, তাই আমাদেরকে আরব যুক্তরাষ্ট্রে চলে যেতে হয়। এখানকার প্রায় ছেলেরাই চলে যেতে পারে, হুম, ওখানে বেশ ভালো ইনকাম করে। তার থেকে তাদের দেখা যাচ্ছে যে আর্থিক দিক থেকে, ঘর বাড়ি দেখে থেকে মনে হচ্ছে বেশ উন্নত। হুম, তো সেই ব্যবস্থাটা এখনো আছে, ফলে আমাদের এলাকার শিক্ষিত ছেলে হোক আর যাই হোক কাজের জন্য চলে এসেছে দক্ষিণ ভারতে। হুম, অ্যাক্সিডেন্টও হচ্ছে কারো কারো। হুম, এটা আজকে টিভিতে দেখা ছিল, একটা ছেলে আসতে আসছি। হুম। কিন্তু সেই সমস্যা থেকে কি সমাধানের কি পথ আছে বর্তমান সময়ে? সমাধানের পথ হচ্ছে আরো ব্যাপকভাবে কৃষি এবং শিল্পের উন্নতি হলেই এটা সম্ভব হবে। হুম, শুধু স্কুল বাড়ি করে তো আর সম্ভব না, না। এইভাবেই হবে। কৃষি এবং শিল্প এই দুটোর উন্নতি হলেই এই সমস্যার সমাধান সম্ভব। হুম। এটা আমার ব্যক্তিগত ধারণা, কথা হচ্ছে আমি যে রাজনৈতিক জীবনের মধ্য দিয়ে যে অভিজ্ঞতা, তার থেকে এটা আমার মনে হয়। আ নমস্কার। আপনাকে অনেক, অনেক, অনেক ধন্যবাদ। আমরা আজকে আমাদের চ্যানেলে বিশেষ সাক্ষাৎকারে পেয়েছিলাম আ মাননীয় বিধায়ক মোজাম্মেল হক সাহেব মহাশয়কে। আ ওনার সঙ্গে আ সেই সময়ের ১৯৮৭ সালের রাজনীতি, ১৯৮২ সালের রাজনীতি, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। ওনাকে জীবনযোদ্ধা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। পরবর্তীতে আবারও ওনার বিশেষ মতামত নিয়ে আমরা আসব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।